মেঘ, আপনার কাছে আসি যে আজকে উপাচার্য মহোদয় যে বৈঠক ডাকলেন সেটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল যে উদ্ভূত পরিস্থিতির একটা সমাধান খোঁজা। সেই সমাধান খোঁজার বৈঠকে আপনারা গেলেন, কিন্তু আপনারা শুরুতেই বেরিয়ে আসলেন কেন? প্রথম কথা হচ্ছে এটা একটু ক্লিয়ার করা দরকার যে আমরা শুরুতে বেরিয়ে আসিনি, আমরা ওখানে ছিলাম। আমরা আমাদের বক্তব্য না, আচ্ছা, অনেকগুলি সংগঠন বের হয়েছে। প্রথমত আমার সংগঠন যেটি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমরা বের হয়েছি আপনার আমাদের যে বক্তব্য সেই বক্তব্য প্রদান করার পরে, এবং আমাদের মধ্যে একটা আলোচনা ছিল যে আমরা কি এই মিটিংটা বয়কট করতে চাই নাকি হচ্ছে আমরা এই মিটিংটা হচ্ছে আপনার ওয়াক আউট করতে চাই। তো আমরা আসলে নিজেরাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে যেহেতু এটা একটা সমস্যা খোঁজার মিটিং, কাজে এখানে যদি আমি পার্টিসিপেট না করি তাহলে আমি আমার যে বক্তব্য সেই বক্তব্য সেখানে দিয়ে আসতে পারবো না। একই সঙ্গে আমি যদি এই মিটিংটা গোটাটা অ্যাটেন্ড করে আসি তাহলে এটা এক ধরনের রেফারেন্স পয়েন্ট হিসেবে থাকবে যে এই যে আমি তো শিবিরের সাথে মিটিং করার যে ব্যাপারটি সেই মিটিং করছি, তাহলে পরবর্তীতে যদি কখনো আবার এরকম কোনো মিটিং হয় এবং সেখানে আমি বলে আমি শিবিরের সাথে বসবো না, তখন আমার অতীতের রেফারেন্সটাকে আরেকবার করে টেনে নিয়ে আসা হবে। এখন এটা গুরুত্বপূর্ণ কেন দেখেন, আমি এখানে বারবার করে আমার মনে হয় যে অনেক কথার মধ্যে জিনিসপত্র গুলিয়ে যাচ্ছে, একটু মানে জুম আউট করে চিন্তা করা দরকার। ছাত্র শিবির ক্যাম্পাসে একটা খুবই স্ট্রং সংগঠন, তারা স্বীকার করুক আর না করুক তার অনেক নেতাকর্মী আছে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন। তারা এখন আমি তো মানে তারা হঠাৎ করে তো নাই হয়ে যাবে না, তারা ক্যাম্পাসে থাকবে, আমরাও থাকবো। তাহলে এটা সুরাহা কি হতে পারে? আমরা গত বছর 12ই আগস্ট থেকে বলতেছি যে আপনার পরিবেশ পরিষদের যে চুক্তি ছিল 2024, হ্যাঁ, পরিবেশ পরিষদের যে চুক্তি সেই পরিবেশ পরিষদের চুক্তি লাগু করা হোক, এবং পরিবেশ পরিষদের যে আমরা কিন্তু, এবং এটা কিন্তু যেই অপরাপর যেই সংগঠনগুলি ছাত্র দল বলেন বা বামপন্থী সংগঠনগুলো বলেন, এরা কিন্তু আওয়ামী লীগ আমলেও ক্রমাগতই দাবি করে আসতো যে পরিবেশ পরিষদ কার্যকর করতে হবে, পরিবেশ পরিষদ চালু করতে হবে। কাজে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ করলো এবং তারপর তারা পরিবেশ পরিষদ চাওয়া শুরু করলো। কিন্তু 12ই আগস্ট আমাদেরকে লিয়াজো কমিটি, যে লিয়াজো কমিটি ছাত্র সংগঠনগুলির সাথে বসেছিল, সেই লিয়াজো কমিটি আমাদের সাথে একটা প্রতারণা করেছিল। মাহফুজ আলমরা আমাদের সাথে একটা ক্লিয়ার প্রতারণা করেছেন। মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তারা মিটিংয়ে বসেছেন। মিটিংয়ে বসার পর প্রথমে আলোচনা হয়েছে যে যেই দুটি সংগঠন বিষয়ে 90-এর যে চুক্তি, সেই চুক্তিতে একটা মানে দ্বিমত আছে এবং তাদেরকে ওই চুক্তির বাইরে রাখা হচ্ছে। আপনার একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আর একটা হচ্ছে ছাত্র সমাজ, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হবে। তা তখন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই এজেন্ডাটা এত ইম্পর্টেন্ট ছিল, এবং 15ই আগস্ট জাতীয় ছুটি থাকবে কি থাকবে না তাই সেই এজেন্ডাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তো তখন সবার কথার মধ্যে একটা মিডল গ্রাউন্ড হিসেবে মাহফুজ আলম বলেন ঠিক আছে তাহলে আমরা এই মিটিংটা করি সবাইকে ডেকে, তারপরে ইসলামিক ছাত্র শিবির এবং আপনার জাতীয় ছাত্র সমাজকে কীভাবে ইনক্লুড করা হবে বা ইনকর্পোরেট করা হবে সেই প্রসেস আমরা করব। এখন মুশকিলটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির এমন একটা আচরণ করছেন যে এটা কখনো এক্সিস্টই করতো না। মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যেন বা যে 2013 পর্যন্ত ছাত্র শিবির একটা নর্মালাইজড সংগঠন ছিল ছাত্রদের অন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তারপরে কিছু কুচক্রী বাম শেখ হাসিনাকে ভুল বুঝানোর মাধ্যমে তাদের নেতাদের ফাঁসি দিয়ে এবং তাদেরকে হত্যাযোগ্য করে তুলে হচ্ছে তাদেরকে ক্যাম্পাস তাড়া করেছে। কিন্তু রিয়ালিটি তো অনেক ডিফারেন্ট। আপনি নিজে 80-90-এর দশক সম্পর্কে জানেন, আপনি জানেন 80-র দশকে কীভাবে করে এমন একটা ছাত্র সংগঠন আপনি খুঁজে পাবেন না যে ছাত্র সংগঠনের শহীদ নাই শিবিরের হাতে। এখন ফরহাদ বলবে যে উনারাও উল্টাটা বলতে পারে যে এমন কোনো ছাত্র সংগঠন নাই যে ছাত্র সংগঠন হয়তো উনাদের শহীদ নাই। কিন্তু আমরা যদি এই তর্কটা রাখেও একটু চিন্তা করি তার মানে কি, তার মানে এখানে একটা সংকট সবসময় ছিল, সেটা তাদের এই গুপ্ততার যে চর্চা, এই চর্চাও নতুন না। এখন সেখানে কিভাবে এটার একটা সেটেলমেন্ট হবে সেটা তো করা লাগতো, কিন্তু সেটা না করে কি হলো, এখন উনারাই পারলে বলেন যে আপনারা 2013-তে আমাদের হত্যাযোগ্য করছেন, এই জন্য আপনাদের মানে পারলে আপনাদেরই আর কি ইনকম। উনারা বলেন না, ওনারা দায়িত্বশীল ব্যক্তি, কিন্তু উনাদের নিচের স্তরের অনেক লোকজন এই ভাষায় কথা বলেন যে তাদের শাহবাগীদের কিভাবে করে রাজনীতিতে করা হয়, যারা এই করছে পুনর্বাসন করা হয় ইত্যাদি ইত্যাদি। তো আমাদের অবস্থানটা খুব ক্লিয়ার। আমার কথা হচ্ছে যে এই আপনার হয় একটা অভ্যুত্থানের পর আপনার যে পুরানো সামাজিক চুক্তি সেই চুক্তি সম্পূর্ণ ফেলে দিয়ে আপনার বলতে হয় যে সামাজিক চুক্তির এই সংকট ছিল, আমরা নতুনভাবে সামাজিক চুক্তিটি এভাবে করব, অথবা পুরাতন যে চুক্তিটি সেই চুক্তিটির একটি কন্টিনিউয়েশনের মাধ্যম খুঁজতে হয়। মুশকিলটা হচ্ছে প্রশাসন এই কাজ করে না। প্রশাসন করে কি কখনো, এটা খুব ইন্টারেস্টিং, যে যখনই কোনো একটাভাবে পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হয় ছাত্র শিবিরের জন্য ক্যাম্পাসে, তখন কীভাবে যেন কিছু একটা ঘটে এবং তারপরে এমন একটা মিটিং তৈরি করা হয় যে এই মিটিংটায় সবার যাইতেই হবে। মানে না গেলে তখন আর এটা, এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা তো যেখানে একটা সমাধান খোঁজার মিটিং সেখানে আপনারা সমাধান না খুঁজে বয়কট করতেছেন, ওয়ার্কআউট করতেছেন,
কিন্তু এইটা তো হইতে পারে না, সবকিছু তো একটা প্রসেস আছে। এই যে প্রসেস ডিসরিগার্ড করে একটা সিস্টেম আমরা চালু করছি যেখানে র্যাশনালিটি থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে কে কত জমায়েত করে কি বলতে পারলো, এটা আমাদের জন্য বিপজ্জনক। জি, এখন তাহলে ধরেন এই সংকটটার আলটিমেট সমাধান কি? আমরা যখন এই আলাপগুলো করছি তখন ডাকসু নির্বাচনের তফসিল দেওয়া হয়েছে এবং সেটা খুবই প্রত্যাশিত। ফলে এটাও খানিকটা দ্বান্দ্বিক কিনা যে আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, আপনার সব পক্ষ এটা বলছেন, কিন্তু হলে ছাত্র রাজনীতি থাকবে না। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় হচ্ছে আমি আসলে হলের ছাত্র, মূলত আমার সার্টিফিকেট তো হলের সার্টিফিকেট, তাই না? তাহলে হলে যদি না থাকে তাহলে ছাত্র রাজনীতিটা প্রিভেল করবে কিভাবে, বা সেটার ফরম্যাটটা কিরকম হবে? আচ্ছা, আমি হচ্ছে আপনার প্রশ্নের উত্তরের সাথে একটু শিপন ভাইকে এনগেজ করে একটু উত্তর দিই। সেটা হচ্ছে শিপন ভাই যে দাবি করেছেন যে হ্যাঁ আমরা ছাত্র দলের কোনো নেতাকর্মীর দ্বারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হই নাই, সেই দাবি সত্য। কিন্তু একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে আজকে একটা খবর আমরা দেখতে পেয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতৃস্থানীয় একজন ব্যক্তি, তিনি ইসলামিক ছাত্রী সংস্থার নেত্রীদের বিষয়ে খুবই একটি কটু মন্তব্য করেছেন। আমরা আশা করব যে এই ধরনের কর্মকাণ্ড আমরা যাতে না দেখি, আমরা যেন সবাই যে নারীরা রাজনীতি করেন তারা তাদের পোশাকের জন্য বোধ তাদের পোশাক ছোট কিনা এবং বোধ তাদের পোশাক অতিরিক্ত বড় কিনা, মানে তারা নিকাব পর্যন্ত পড়ছেন ইয়ে না করতে পারে। আমার কাছে মনে হয় যেটা যদি আপনি এই প্রসঙ্গ তোলেন নাই, কিন্তু এই মুহূর্তে এই কথাটা স্পেসিফিক্যালি বলা খুব ইম্পর্টেন্ট। তার কারণ নারীর যে নিরাপত্তা ইস্যু এবং নারীর রাজনীতিতে যে নারী যে রাজনীতিতে থাকতে পারছে না সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। কাজে আমার চরমতম শত্রুর যে আমার পলিটিক্যাল প্রতিপক্ষ তারও যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমি এটার প্রতিবাদ করব, সেই জায়গা থেকে প্রতিবাদটা করলাম। আর আলোচনা হচ্ছে হল নিয়ে, যে আলোচনাটা হচ্ছে আপনারা সবাই বুঝতেছেন এই জিনিসটা যে আসলে এটা কোনো যারা দাবি করেছে তারাও চিন্তা করে নাই এটার ইমপ্লিকেশন কি, যারা দাবিটা মেনে নিয়েছে তারাও চিন্তা করেন এটার ইমপ্লিকেশন কি। কারণ একটা বিশ্ববিদ্যালয় সেটা একটা কাঠামো, এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনার কাঠামো কিসে কিসে থাকতে পারে, ফ্যাকাল্টিতে থাকতে পারে আর হলে থাকতে পারে। তো যেই সংগঠন ছোট তার একটা হলে দুইটা হলে কমিটি আছে, যে সংগঠন বড় তার 5টা 7টায় আছে 20টায় আছে। এখন কথাটা হচ্ছে যে ধরেন ফরহাদ বলবে যে আমাদের কমিটি নেই, আমাদের টিম আছে, এটা একটা শব্দের খেলা, মানে এটা কোনো পয়েন্ট নাই। মানে ওই হলে এমন কিছু লোক আছেন যারা ফরহাদের সংগঠনটি করেন, এমন কিছু লোক আছেন যারা শিপন ভাইয়ের সংগঠনটি করেন। এখন এই অর্গানোগ্রাম যেটা, সেই অর্গানোগ্রামের নাম নিয়ে তো আসলে কিছু যায় আসে না। মূল কথা হচ্ছে যে ছাত্রদের ভয়ের জায়গাটা কি, ছাত্রদের মূল ভয়ের জায়গাটা হচ্ছে যে গেস্ট রুম, গণরুম, র্যাগিং। গণরুম কেন হয়েছিল? কারণ কাঠামোগতভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা আবাসন সংকট টিকিয়ে বা জিইয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে। তাহলে আমাদের প্রথমেই যেটা করার দরকার ছিল গত 1 বছরে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে ক্যাপাসিটি, সেই আবাসিক ক্যাপাসিটিকে আমরা কেমনে ম্যাসিভলি বাড়াতে পারি, যাতে করে আমার যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকে 40,000, আমার যদি সিট থাকে 45,000, আসুক কোনো সংগঠন, সে তো আমাকে হলে সিটের কথা বলে রাজনীতিতে মিছিলে মিটিংয়ে নিতে পারবে না চাইলেও। কিন্তু আমরা কিন্তু খেয়াল করে দেখুন যে এই যে নতুন বন্দোবস্তের যারা কারিগর আপনারা দেখছেন, বাকছাসকে দেখছেন, যারা প্রকাশ্যে বলছে, ফরহাদ তো অন্তত পক্ষে প্রকাশ্যে বলছে না যে এগুলো করা উচিত, মানে বাকছাসের লোকজন তো প্রকাশ্যে ওই দিন ওই মিছিলে যায় দাঁড়াইছে, একটা ছাত্র সংগঠন করি আবার হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এবং আজকেও তারা এটা বলছে যে আমরা একাডেমিক এবং হলে নির্বাচন, একাডেমিক এরিয়া এবং হলে আপনার ছাত্র রাজনীতি চাই না। তাহলে ছাত্র রাজনীতি কই করবো? সচিবালয়ে? মানে এটা কথাটাই কেমন না? এখন পয়েন্টটা হচ্ছে যে ধরেন অর্গানোগ্রাম নিয়ে অনেক আলোচনা হতে পারে, আলোচনার প্রয়োজনই নেই। আসল আলোচনা হচ্ছে যে আমি যদি আমার আবাসন সম্পূর্ণভাবে বাড়াইতে পারি, এবং এখানে আরেকজন বলতে পারেন যে আবাসন যে বাড়াবো এটা তো সময় সাপেক্ষ বিষয়, তাহলে এই পর্যন্ত আমরা এই জায়গায় আসতে পারি কিনা যে প্রথম বর্ষের যে শিক্ষার্থী তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সিট দিতে হবে, যে তাদের সিটটা ইনশিওর হবে ফার্স্টে, কারণ তারা সবচেয়ে ভালনারেবল। একটা ছেলে যখন 2nd ইয়ার 3rd ইয়ার 4th ইয়ারে যায় তখন তার 2টা-4টা জায়গায় কানেকশন হয়, তাহলে তো সে আবার 3rd ইয়ারে গেলে তারটা বাতিলও করতে হবে। আমি বলছি যে এটা একটা ইন্টারিম 3rd ইয়ারে, আমি তো প্রথমেই বললাম যে 40 থেকে আমি 40-45 হাজারের ক্যাপাসিটিওয়ালা একটা ইউনিভার্সিটি চাই, এবং এটা করা খুব টাফ না। আপনি দেখেন আমাদের এখানে কিন্তু শেখ রাসেল টাওয়ার আছে কর্মচারীদের জন্য, আপনার জগন্নাথ হলে রবীন্দ্রনাথ হল ভবন হয়েছে। তো এরকম ভবন তো আসলে আমরা বানানোর মধ্য দিয়ে যে সিট ক্যাপাসিটি ওটা এনশিওর করতে পারি। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যেটা নিয়ে কেউ কথা বলছেন না, এটা খুব ইন্টারেস্টিং, যে হলের খুবই অর্ধেক অংশ বা খুব কম অংশ মেনটেন করে ছাত্র সংগঠনগুলো। হল আসলে চালিত হয় হচ্ছে হলের প্রভোস্ট দ্বারা, এবং এই প্রভোস্টের নিয়োগ তখনও রাজনৈতিক, এই হলে ছাত্র রাজনীতি না থাকলেও রাজনৈতিক, সকল ক্ষেত্রে রাজনৈতিক। কাজে যদি একটা প্রশাসন চায় যে একটা ছাত্র সংগঠন দখল নিতে পারবে না, ওই ছাত্র সংগঠন ওই হলের দখল নিতে পারবে না। সম্ভব। জি।